গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সকলে আমাদের প্রিয় ছাত্রছাত্রী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো? আচ্ছা, আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানুষ স্যার। আজকে চলে এসেছি আমরা একদম সম্পূর্ণ নতুন একটা অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এতদিন আমরা ঠিক এর পূর্ববর্তী চ্যাপ্টার অর্থাৎ যেটা আমরা আলোচনা করছিলাম ভারতবর্ষের সম্পদ, তাই না? তো ভারতবর্ষের সম্পদ থেকে কিন্তু আমরা বেশ নতুন নতুন তথ্য অনেক কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি। আশা করি এই অধ্যায়টা জানতে বা পড়তে তোমাদের সবার খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, সেইভাবেই আমরা এবার পরবর্তী যে অধ্যায়, সে অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, পরবর্তী অধ্যায়টা আরও বেশ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, খুব ইন্টারেস্টিং অধ্যায়। তোমাদের ভালো লাগতে বাধ্য। আমি তোমাদের জিজ্ঞাসা করার আগেই বললাম তোমাদের ভালো লাগতে বাধ্য এই জন্যই, যখন দেখবে নিজের পার্শ্ববর্তী কিছু অঞ্চল, নিজের পার্শ্ববর্তী বা নিজেদের সম্পর্কে যখন একটু জানি বুঝি, তখন কিন্তু আরও একটু বেশি করে জানার ইচ্ছাটা বেড়ে যায়। কি ঠিক কি না? তো সেই রকমভাবে আমি বললাম তোমাদের হয়তো জানার ইচ্ছাটা আরও বেড়ে যাবে, ভালো লাগবে, সেটা আশা রাখবো আমি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে একটু তোমাদেরকে প্রথমে ধারণা দিই। আমরা কোন রাজ্যে বসবাস করি? পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি। বেশ, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কটি জেলা আছে তোমরা কি জানো? একদম ঠিক, এই মুহূর্তে 23টি জেলা আছে। আচ্ছা, তো যখন পশ্চিমবঙ্গ রাজ্য অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করলো, স্বাধীনতা লাভের পর থেকে এই পশ্চিমবঙ্গ রাজ্যের নামকরণ হয়েছে। পূর্বের বঙ্গদেশ নাম ছিল, তারপর থেকে পশ্চিমবঙ্গ নামে এটার নামকরণ চলে আসছে। সেইভাবে আমরা রাজ্যটাকে নিজেদের রাজ্য হিসাবে জেনেছি, এবং তোমরা এই রাজ্যে জন্মগ্রহণ করেছো, বড় হয়েছো, এবং আগামী দিন ভবিষ্যতেও তোমরা এই রাজ্য থেকে নিজেদের যাবতীয় কাজকর্ম তোমরা করে নেবে। ঠিক আছে? তো এই পশ্চিমবঙ্গের সম্পর্কে, পশ্চিমবঙ্গের রাজ্যটা একটা অন্যতম বিশেষ বৈশিষ্ট্য আছে, জানো? যেটা ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে এই বৈশিষ্ট্য কিন্তু পরিলক্ষিত হয় না। কি সেটা, তাই তো? আচ্ছা, সেটা হচ্ছে যে একমাত্র এই পশ্চিমবঙ্গের রাজ্যেই যেমন সুদূর উত্তর প্রান্তে হিমালয় পর্বতমালার অবস্থান লক্ষ্য করা যায়, অর্থাৎ সম্পূর্ণ হিমালয় পর্বত না থাকলেও হিমালয় পর্বতের অংশ কিন্তু এই অংশে বা তার পাদদেশীয় অংশ এই অংশে লক্ষ্য করা যায়। আর একদম দক্ষিণে বঙ্গোপসাগর, অর্থাৎ এই যে হিমালয় এবং বঙ্গোপসাগর, এই যে একদম ওপর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে এই যে টাচ হয়ে রয়েছে, সংস্পর্শ হয়ে রয়েছে, এই বিশেষ বৈশিষ্ট্য কিন্তু পশ্চিমবঙ্গের অন্য কোনো রাজ্যে দেখা যায় না। ঠিক আছে? যার জন্য এই রাজ্য অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যকে অনেকখানি পৃথক, অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। ঠিক আছে? দেখো, ছবিটার মধ্যে আমি যে ভারতবর্ষ, আমাদের মহান দেশ, সবার প্রিয় দেশ, মহান দেশ ভারতবর্ষ দেখিয়েছি। ভারতবর্ষের মধ্যে লাল যে মার্কিং করা রাজ্যটির নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। তোমরা ইতিমধ্যে এতদিনে সবাই পশ্চিমবঙ্গের মানচিত্র সবাই দেখেছো। হ্যাঁ, সবটুকু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বা একেবারে মনে রাখা সবার পক্ষে সম্ভব নয়, তো তোমরা দেখেছো, তাই তো? আচ্ছা, এই যে পূর্ব দিকে কটি রাজ্য আছে বলো তো ভারতবর্ষের? 7টি রাজ্য আছে এখানে, সেভেন সিস্টার বলা হয়। তো ঠিক আছে, এই যে রাজ্যগুলোর সাথে কিন্তু আমাদের যোগাযোগের মাধ্যমই হচ্ছে এই অংশের নর্থ বেঙ্গল যে অংশ, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, এই অংশ দিয়েই কিন্তু আমরা এই অংশে মানে এই সেভেন সিস্টারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারি। এবং দেখো, এত বড় একটা রাজ্যের ঠিক এই উত্তর দিনাজপুরের এই জায়গাটা কতটা একটা সংকীর্ণ অংশ। এই সংকীর্ণ অংশ ভেঙে দেওয়ার জন্য বা দখল করার জন্য বিভিন্ন বিদেশি শক্তি তারা বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে। তবুও আমাদের রাজ্যবাসী হিসাবে আমাদের সকলকে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ থাকতে হবে,
তাহলেই কিন্তু আমরা এই সমগ্র যেমন স্বাধীনতার পর থেকে যেমনভাবে আমরা এই ভূমিকে রক্ষা করতে পেরেছি সেরকমভাবে রক্ষা করতে পারবো। তো আরো অনেক কিছু সম্পর্কে আলোচনা করব আমরা এই আমাদের এই একটা অন্যতম গুরুত্বপূর্ণ সবার প্রিয় পশ্চিমবঙ্গ সম্পর্কে। তো ধীরে ধীরে এই আলোচনা আমরা করতে থাকবো, অবস্থান, সীমা, বা তারপর তার ভৌগোলিক অবস্থান কিভাবে হয়েছে এবং প্রতিবেশী রাজ্য এবং তার সঙ্গে রাষ্ট্র। দেখো এখানে এই একটা রাজ্য, এদিকে দুটি রাজ্য দেখতে পাচ্ছি, মানে এটা পশ্চিমবঙ্গের সঙ্গে একটা রাজ্য এখানে হয়ে আছে। এই একটি রাজ্য, এই একটি রাজ্য, এই একটি রাজ্য। আমি সব রাজ্যগুলোর নাম পরপর পরপর তোমাদেরকে, আচ্ছা খুব ভালো, এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা বিহার, এটা ঝাড়খণ্ড, এটা উড়িষ্যা, তাই তো? আচ্ছা খুব ভালো, তাহলে তোমরা অনেকে জানো দেখছি। হ্যাঁ, উপরটা বিহার, নিচেটা ঝাড়খণ্ড, তারপরে উড়িষ্যা, এদিকে হচ্ছে আসাম, এদিকে হচ্ছে সিকিম। দেশ হিসাব করতে গেলে বাংলাদেশ, এখানটায় রয়েছে নেপাল, এখানটায় রয়েছে ভুটান। ঠিক আছে, এরকমভাবে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সীমানা এবং জাতীয় সীমানার দ্বারা বিভিন্ন প্রতিবেশী রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পৃথক হয়ে রয়েছে। ঠিক আছে, এবার দেখি আরো বিস্তারিতভাবে কি জানা যায় আমরা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু তোমরা ইতিমধ্যেই সবাই বুঝে নিয়েছো, অষ্টম অধ্যায়, যার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। এই ম্যাপটাকে একদম পুরো কি বলবো, একদম চোখে চোখে রেখে সম্পূর্ণ মুখস্থ করে নিতে হবে, যে আমরা যেন এক চটকায় বললে বুঝে নিতে পারি যে ম্যাপের কোন জায়গার কোন অংশ নিয়ে কথা বলা হচ্ছে, বা যে কোনো জায়গার নাম বললে মানে মাথার মধ্যে ছবির মধ্যে দিয়ে যেন সেই জায়গাটায় আমরা পৌঁছে যেতে পারি, কল্পনার মাধ্যমে চলে যেতে পারি সেই জায়গায়। তাহলে কিন্তু সেই জায়গা সম্পর্কে সঠিকভাবে জানা এবং বোঝা যাবে। ঠিক আছে, তো আজকে আমরা এই অষ্টম অধ্যায় যে পশ্চিমবঙ্গ অধ্যায়টি রয়েছে, এই পশ্চিমবঙ্গের প্রথমেই তো একদম সবটুকু জেনে বলে বোঝানো যাবে না, তো আমরা ধীরে ধীরে এই অবস্থানগুলো আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব অবস্থান ও প্রশাসনিক বিভিন্ন বিভাগ, তার পার্ট 1। ঠিক আছে, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং আলোচনার শুরুতেই আমি তোমাদের একটু বলে দিই, তোমাদের যদি কোথাও বুঝতে কোনো অংশ অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের সেই মুহূর্তে আরো একবার করে ভালোভাবে সেই অংশটা বলে তোমাদেরকে বুঝিয়ে দেব। আর সবাই খাতা পেন রেডি রাখো, এবং গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরকে নথিবদ্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। শুরুতে আমরা পশ্চিমবঙ্গের সবটুকু অংশ তো একবারে জানা যায় না, তা কিভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসটা আমরা প্রথমে জানবো, কিভাবে স্বাধীনতার পরবর্তীকাল থেকে পশ্চিমবঙ্গ কিভাবে সুদীর্ঘ হতে হতে আজকের দিনে এই 23টি জেলা নিয়ে পশ্চিমবঙ্গ একটা বিখ্যাত রাজ্য হিসাবে অবস্থান করছে, সব দিক থেকে গুরুত্বপূর্ণ হিসাবে অবস্থান করছে, সেইটা আমরা ধীরে ধীরে জানবো। তো শুরুতে কি বলা হচ্ছে দেখি, এই হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপ। দেখো একদম এই প্রান্ত থেকে এই যে সিকিম, দার্জিলিং, যেখানে হিমালয় প্রান্ত বলেছি, আর একদম দক্ষিণে দেখো বে অফ বেঙ্গল, যেটা আমরা যে জেলায় বসবাস করি, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, দেখো সেই অংশে কিন্তু আমরা আলোচনা করছি। তো দেখি প্রথমে কি বলা হচ্ছে, অবস্থান প্রশাসনিক বিভাগের অংশ হিসাবে ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে বসবাস করি। এই কথাটার মধ্যে তোমরা কি কোথাও বুঝতে পারছো না এমন কোনো শব্দ রয়েছে? ভারতের পূর্ব দিকে অবস্থান করে এই রাজ্য, এটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য, এবং আমাদের রাজ্যটি সমভূমি প্রধান। অর্থাৎ যদি আমরা এই অংশ থেকে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই অংশ থেকে বাদ দিয়ে যদি নিচের দিকে আসি, তো সমভূমি, বেশিরভাগটা সমভূমি অঞ্চল পড়ছে। এখানে একটু পাহাড় এবং পাদদেশীয়, যেটা কি বলা হয়, তরাই অঞ্চল কিছু কিছু অংশে রয়েছে। তাহলে আমাদের রাজ্য কিসের প্রধান রয়েছে, সমভূমি না মালভূমি না পাহাড়? সমভূমি। আর্দ্র মৌসুমী
প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়। তো এখানে মৌসুমী জলবায়ু খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তো এখানে আর্দ্র মৌসুমী প্রকৃতির জলবায়ু লক্ষ্য করা যায়। উর্বর পলিমাটি এবং অসংখ্য নদ নদী পশ্চিমবঙ্গকে কৃষি ও শিল্পে সমৃদ্ধ করেছে। তো দেখো, কৃষি এবং শিল্প সমৃদ্ধ হওয়ার জন্য এখানে কিন্তু সমভূমি অঞ্চল বেশ গুরুত্বপূর্ণ একটা অংশ। তো সেই জন্য সমভূমি হিসাবে এখানে সমভূমি থাকলে কি হয়েছে, সেই সমভূমি গড়ে তোলে কিন্তু পলিমাটি দ্বারাই সমভূমি গড়ে ওঠে, তোমরা জানো এটা। তো সেই পলিমাটি দ্বারাই যেহেতু সমভূমি গড়ে ওঠে, সেই জন্য এখানকার জলবায়ু খুবই ভালো, এবং তার সাথে সাথে জলবায়ুর সাথে সাথে পলিমাটি উর্বর এবং অসংখ্য নদ নদী এই পশ্চিমবঙ্গের কৃষি এবং শিল্পকে কিন্তু সমৃদ্ধ করে তুলেছে। ঠিক আছে। দেশের চতুর্থ জনবহুল ও দ্বিতীয় ঘনবসতিপূর্ণ রাজ্যটিতে অসংখ্য শহর, নগর, বন্দর, পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। তাহলে এটা দেশের একটা চতুর্থ জনবহুল অর্থাৎ এবং দ্বিতীয় ঘনবসতিপূর্ণ রাজ্য। প্রথম রাজ্য হচ্ছে বিহার, আর যদি জনসংখ্যার দিক থেকে দেখি তাহলে আমরা পশ্চিমবঙ্গ চতুর্থ জনবহুল একটা রাজ্য। এই শহরে বা এই রাজ্যে অসংখ্য শহর, তোমরা জানো যে কলকাতা একটা অন্যতম বড় শহর। যমজ শহরের নাম কি? হাওড়া। এছাড়াও শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, এই জায়গাগুলো, দীঘা, খুব বড় বড় একটা শহর কেন্দ্র গড়ে উঠেছে। এবং হলদিয়াতে বন্দর, পর্যটন কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে খুব উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে দার্জিলিং। এই দার্জিলিং পর্যটন কেন্দ্র কিন্তু আমাদের রাজ্যেই, সারা ভারত তথা পৃথিবী থেকে কিন্তু এই অংশে প্রচুর লোক আসে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাথমিক ধারণা। উৎপত্তি। ভারত স্বাধীনতার আগে পশ্চিমবঙ্গ নামে কোনো রাজ্য ছিল না, অর্থাৎ 1947 সালের 15ই আগস্টের আগে এই পশ্চিমবঙ্গ নামে কিন্তু কোনো রাজ্য ছিল না। তখন নাম ছিল বঙ্গদেশ। কি নাম ছিল? বঙ্গদেশ। এবং যেহেতু তখন একটা ইংরেজদের হাতে শাসন ব্যবস্থা ছিল, তো সেখানে বঙ্গদেশ হিসাবেই নামে অভিহিত করা হতো। তো যখন 1947 সালে 15ই আগস্ট ভারতকে স্বাধীনতা দেওয়া হলো, এই বিভাজনকালে অর্থাৎ ম্যাপ বা কোন অংশে কোন রাজ্য বা দেশ যাবে সেই হিসাবে অবিভক্ত, অর্থাৎ এই যে আজকালকার দিনে আমরা এই যখন বাংলাদেশ দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের সঙ্গে কিন্তু যখন এই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একসাথেই ছিল বঙ্গদেশ, তখন কি করলো? বঙ্গদেশ অর্থাৎ পূর্বাংশ পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো। ভারতবর্ষের পশ্চিমে রয়েছে, এই পূর্বে রয়েছে আমাদের পাকিস্তান। এই পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে পূর্ব পাকিস্তান, তখন তাহলে পশ্চিম পাকিস্তান। আর এই বাংলাদেশ তখন ছিল না, বাংলাদেশ তখন বাংলাদেশ নাম হয়েছে কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পর। তো এইখানটা তখন পূর্ব পাকিস্তান নাম ছিল। ঠিক আছে। যেটা এখন বর্তমানে স্বাধীন দেশ বাংলাদেশ গঠিত হয়েছে। তো বঙ্গদেশের পশ্চিম অংশ, তাহলে এটা হচ্ছে পূর্ববঙ্গ, পূর্ব দিকের বাংলা শাসিত একটা রাজ্য পূর্ববঙ্গ, আর পশ্চিম দিকের বাংলা অংশ পশ্চিমবঙ্গ। সেই হিসাবে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ নাম হয়েছিল। হয়ে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ নাম নিয়ে, এটা অঙ্গরাজ্য রূপে যুক্ত হয়েছে। ঠিক আছে। তারপরে বহু সময় গড়িয়েছে, নদীতে প্রচুর জল প্রবাহিত হয়ে গেছে, কিন্তু এই যে পশ্চিমবঙ্গ নামটা কিন্তু আর পরিবর্তন করা সম্ভব হয়নি। যেহেতু পূর্ববঙ্গ নাম থেকে বাংলাদেশ হয়ে গেল, তাহলে পূর্ব পশ্চিম, যদি পশ্চিমের কোনো পূর্বই না থাকে, তাহলে পশ্চিমবঙ্গ নামটা আর কোনো সেই অর্থে একটা অন্যরকম ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। চেষ্টা করা হয়েছিল 2011 সালে বিধানসভার আইন পাশ করে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল থাকবে না, পশ্চিমবঙ্গ। আবার বর্তমানে এই পশ্চিমবঙ্গ নামটাকে বাদ দিয়ে শুধুমাত্র বাংলা করার চেষ্টা চলছে। ঠিক আছে। তো সেরকম চেষ্টা চলছে, দেখা যাক এটা এখন
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় রয়েছে। দেখা যাক কবে সম্মতি পাওয়া যায়। যদি সম্মতি পাওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গ নাম পরিবর্তিত হয়ে আমরা হয়তো আগামী ভবিষ্যতে বাংলা নাম পেতে পারি, তবে তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গ কিভাবে পশ্চিমবঙ্গ নাম পেল সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভেরি গুড। আচ্ছা, এবার অঙ্গরাজ্য রূপে পশ্চিমবঙ্গ, দেখো অঙ্গরাজ্য রূপে কিভাবে পশ্চিমবঙ্গ হলো। এটা 1947 সালে পশ্চিমবঙ্গের ম্যাপ। তখন এই অংশ কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না। ম্যাপটা ঠিক এরকম ছিল, 14টা জেলা নিয়ে পশ্চিমবঙ্গ তখন গঠিত হয়েছিল। 1947 সালে স্বাধীনতা লাভের সময় ভারতের 9টি রাজ্যপাল শাসিত প্রদেশের মধ্যে একটি প্রদেশ ছিল পশ্চিমবঙ্গ। তখন তো সঙ্গে সঙ্গে ভোট হয়ে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়নি, তো রাজ্যপাল মারফত বা রাজ্যপাল দ্বারা এই প্রদেশগুলোকে শাসন করার ব্যবস্থা করা হয়েছিল। সেই জন্য 9টি রাজ্যপাল শাসিতের মধ্যে এটা একটা। সেই সময় এই রাজ্যে 14টি জেলা ছিল। কি কি সেই 14টি জেলা? দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর। তাহলে এই হচ্ছে দার্জিলিং, এটা হচ্ছে জলপাইগুড়ি, তারপরে পশ্চিম দিনাজপুর, এই হচ্ছে 11 আর 12 নম্বর নিয়ে পশ্চিম দিনাজপুর। ঠিক আছে, এবং তার সঙ্গে এইটা হচ্ছে নিয়ে, কারণ পরবর্তীকালে নাম চেঞ্জ হয়েছে। নদিয়া, এইটা হচ্ছে নদিয়া 4 নম্বরটা। আচ্ছা, নদিয়ার পরে মুর্শিদাবাদ, এটা হচ্ছে মুর্শিদাবাদ। আর 11 নম্বর হচ্ছে মালদা, এটা 10 নম্বর মুর্শিদাবাদ, 11 নম্বর মালদা। বাঁকুড়া, তারপরে বীরভূম। আচ্ছা, এইটা বাঁকুড়া, এটা, আর এখানটা এই যে বীরভূম ওপর দিকটাতে। ঠিক আছে, তারপর নাম বিভিন্নভাবে পরিবর্তন হয়ে গেছে। বীরভূম, বর্ধমান, এখন বর্ধমান, এই যে হচ্ছে বর্ধমান। ঠিক আছে, আর রয়েছে হুগলি জেলা, এখানে ছোট্ট করে হচ্ছে হুগলি জেলা এইটা। ঠিক আছে, হাওড়া, কলকাতা, এই যে হুগলি, হাওড়া, কলকাতা, এখানে হুগলি, হাওড়া, কলকাতা এখানটাতে রয়েছে। কলকাতা ছোট্ট একদম একটুখানি একটা অংশ ছিল, আর ছিল 24 পরগনা, মেদিনীপুর, এই হচ্ছে মেদিনীপুর, আর এইদিকে হলো 24 পরগনা, অর্থাৎ এখন যেটা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এইরকম ভাবে 14টি জেলা ছিল। ঠিক আছে, তারপরে কি হলো, 26শে জানুয়ারি 1950 সাল পর্যন্ত ভারতের 4টি শ্রেণীর অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ তখন ক শ্রেণীর রাজ্যপাল শাসিত একটি রাজ্য ছিল। অর্থাৎ তখন রাজ্যপালের যে রাজ্য, তাদেরকে শ্রেণীবিভাগ করা হয়েছিল বিভিন্নভাবে। ঠিক আছে, তারপরে 1 নভেম্বর 1956 সালে ভারতের 14টি অঙ্গরাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। এই 1956 সালে কি হয়েছিল, ভারতবর্ষে ভাষা কমিশন গঠন করা হয়েছিল। ভাষা কমিশন গঠন করে সে ভাষা কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাষার ভিত্তিতে এই যে ভারতবর্ষে যে বিভিন্ন রাজ্য, সেই রাজ্যকে পৃথক করতে হবে, তাদের সীমানা পরিবর্তন করতে হবে, এরকম ভাবে ভাষার ভিত্তিতে ভাষা মানে রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। তো তখনই এই 1956 সালে ভাষার ভিত্তি হিসাবে পশ্চিমবঙ্গ 14তম একটা অঙ্গরাজ্যের মর্যাদা, বা 14টি অঙ্গরাজ্যের মধ্যে একটি স্বতন্ত্র এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পেয়েছিল। এটাই হচ্ছে অঙ্গরাজ্য রূপে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের সীমানা পরিবর্তন এবার দেখো। তো 47 সালের ম্যাপ আমি তোমাদের সামনে রেখেছি, সীমানা পরিবর্তন হয়ে সেই ম্যাপটা আশা করি আমি এখানে পাশে থাকলে ভালো হতো, কিন্তু জায়গার ভাবে দেখাতে পারিনি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পুনর্গঠন ঘটে। যদি আমি পারি দেখছি পাশে এই ছোট্ট জায়গার মধ্যে দেখাতে পারি কিনা একটু। কিভাবে পুনর্গঠন ঘটে, 1948 সালে বিহারের ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গে পশ্চিম দিনাজপুরের সাথে যুক্ত হয়ে যায়। এই যে পশ্চিম দিনাজপুর, ওপরে বিহার, এই বিহারের ইসলামপুর মহকুমা পশ্চিমবঙ্গে পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয়। কত সালে? 1948 সালে। আবার 1949 সালে দেশীয় করদ রাজ্য কোচবিহার
পশ্চিমবঙ্গের পৃথক 15তম জেলা রূপে অন্তর্ভুক্ত হয়। এই হচ্ছে কোচবিহার জেলা, এই নিচের এই অংশটুকু। এই কোচবিহার জেলাকে আবার পশ্চিমবঙ্গের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় 15তম জেলা হিসাবে। ঠিক আছে, তারপরে তোমরা জানো যে এই যে চন্দননগর ফরাসি উপনিবেশ ছিল এখানে। ঠিক আছে, এই 1954 সালের ফরাসি উপনিবেশ চন্দননগর পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি মহকুমা হিসেবে যুক্ত হয়। হ্যাঁ, চন্দননগর জেলা সেটা 1954 সালে 52 সাল পর্যন্ত তারা 52 সালে তারা ভারতবর্ষের অন্তর্গত হয়, কিন্তু পশ্চিমবঙ্গের অন্তর্গত হয়নি। 54 সালে এসে কি হলো, তারা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্ভুক্ত হলো। ঠিক আছে, তারপরে যেটা আমি বলছিলাম যে 1956 সালে রাজ্য পুনর্গঠন কমিশন ভাষার ভিত্তিতে, অর্থাৎ গঠনকে আবার নতুন করে গঠন করবার জন্য পুনর্গঠন করা হয়েছে, সেটা কি ভাষার ভিত্তিতে। তখন যে বিহারের মানভূম জেলা ছিল, বর্তমানে এটা আর বিহারে নয়, এটা এখন ঝাড়খণ্ডে রয়েছে এই অংশ। এই মানভূম জেলার কিছু অংশ পুরুলিয়া মহকুমা, দেখো পুরুলিয়া মহকুমা বাদ দেওয়া রয়েছে না, এই যে পুরুলিয়া, এই পুরুলিয়া মহকুমাকে, যেহেতু এখানে বাংলা আদিবাসী ভাষার চলন ছিল, তো এই পুরুলিয়া জেলাকে কি করা হলো, পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ে দেওয়া হলো, জুড়ে 16তম পৃথক জেলা ঘোষণা করা হলো। 14টা ছিল, এখানে কোচবিহার জুড়ে 15টি হলো, পুরুলিয়া জুড়ে 16টি হলো। পৃথক জেলা রূপে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় এবং পূর্ণিয়া জেলার অংশবিশেষ পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত হয়। আর এখানে পূর্ণিয়া জেলার অংশবিশেষ পশ্চিম ইসলামপুর যেমন যুক্ত হয়েছে, আবার পশ্চিম দিনাজপুরের সাথেও আরো একটি অংশ, পূর্ণিয়া জেলার কিছুটা অংশ এখানে জুড়ে যায়। তাহলে এখানে কারোর কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথা নয়, খুব সাধারণ ভাষায় বলছি, একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন। তারপরে জেলার পরিবর্তন 16টি জেলা পর্যন্ত কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেলাম। ঠিক আছে, 16টা জেলা কিভাবে আসলো, 14টি ছিল, কোচবিহার জুড়লো, আর এখানে এসে পুরুলিয়া জুড়লো। এবার তারপরে জেলাগুলো ভেঙে, তাহলে 1 মার্চ প্রথম ভাঙলো 1986 সাল। যে পরগনা, 24 পরগনার নাম ছিল উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা, এই দুটি রাজ্যকে ভেঙে, রাজ্য না, জেলাকে ভেঙে দেওয়া হলো। কবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, 1 মার্চ 1986 সাল। 24 পরগনা ভেঙে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার জন্ম। ঠিক আছে, 1 এপ্রিল এবার আরো একটা রাজ্যের কথা বলা হচ্ছে, সেটা কি রাজ্য না, জেলার বারবার রাজ্য বলে ফেলছি। আরো একটা জেলা, যেটা হচ্ছে পশ্চিম দিনাজপুরকে দুভাগ করে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর গঠিত করে। দেখো, এই হচ্ছে উত্তর দিনাজপুর আর এই হচ্ছে দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, তাহলে পশ্চিম দিনাজপুর যেটা এখানটায় ছিল, এই অংশে পুরোটা ছিল পশ্চিম দিনাজপুরকে ভেঙে দেওয়া হলো, ভেঙে দিয়ে উত্তর আর দক্ষিণ দিনাজপুর ঘোষণা করা হলো। তাহলে প্রথমে 1986, তারপর 1992, তারপরে 2002 সাল। এই যে মেদিনীপুর সাল দেখছো, এই মেদিনীপুর জেলা, পুরোটা তখন একটা জেলা ছিল মেদিনীপুর, এরকম ভাবে, এখন এটাকে এবার 3টি জেলা হিসাবে হয়ে গেছে। তো প্রথমে মেদিনীপুরকে ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভাগ করা হয়েছে, এটা 2002 সালের 2 জানুয়ারি। ঠিক আছে, তারপরে আবার 2002 সালের পরে আবার 12 বছর পর 2014 সালে এসে জলপাইগুড়ি জেলা, এই যে জলপাইগুড়ি জেলা পুরোটা ছিল, জলপাইগুড়ি জেলাকে ভেঙে 20তম জেলা রূপে আত্মপ্রকাশ করলো আলিপুর দুয়ার। ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছো, কেন নতুন নতুন জেলা বা ক্ষুদ্র ক্ষুদ্র করা হচ্ছে, যত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করা হবে তত কিন্তু প্রশাসনিক কাজকর্ম বা মানুষের মধ্যে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখা যায় এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্ম সহজভাবে পরিচালনা করা যায়। সেই জন্যই এগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়। 20তম জেলার নাম কি হলো? আলিপুর দুয়ার। তাহলে দেখো 16টা ছিল, এখানে 24 পরগনা ভেঙে 2টি হলো, তাহলে এখানে একটি 17টা হলো।
দিনাজপুরকে দুটি ভাগে ভাগ করা হলো, 18টি হলো। মেদিনীপুরকে ভেঙে ভাগ করা হলো, 19টা হলো। জলপাইগুড়িকে ভেঙে দেওয়া হলো, 20টা জেলা হয়ে গেল। তারপরে 2017 সালে 14ই ফেব্রুয়ারি দার্জিলিং থেকে কালিম্পং, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি দার্জিলিং থেকে কালিম্পং হয়েছে। 4ই এপ্রিল পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম হয়েছে। আর 7ই এপ্রিল বর্ধমান থেকে পশ্চিম বর্ধমানে জন্ম হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে বর্ধমান ছিল, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটোকে ভাগ করা হলো। দার্জিলিং জেলা ছিল, দার্জিলিং জেলা থেকে কালিম্পং জেলা আলাদা করে দেওয়া হলো। ঠিক আছে, আর এই মেদিনীপুর থেকে, অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, দেখো ঝাড়গ্রাম, এই যে পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম এই রাজ্যে ভাগ করে দেওয়া হলো। করে দিয়ে এখন বর্তমানে আমাদের রাজ্যের জেলার সংখ্যা 23টি এবং নবতম জেলার নাম কি? পশ্চিম বর্ধমান। ঠিক আছে, মনে থাকবে তো? তো আমি এই যে খুব দ্রুত একটু যে নতুন 4টি 2017 সালের পর থেকে আলিপুরদুয়ার, কালিম্পং, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলা গঠিত হয়েছে, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাবো, একটু সহজে বলে দেবো। এই হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্ট, দেখো আমি ছোট্ট করে কালিম্পং, সদর দপ্তর কালিম্পং। পশ্চিমবঙ্গের এটি 20তম জেলা, আচ্ছা সরি, এটা আলিপুরদুয়ার জেলা সম্পর্কে বলছি। ঠিক আছে, এইটা আলিপুরদুয়ার, সদর দপ্তর আলিপুরদুয়ার। ঠিক আছে, জলপাইগুড়ির পূর্ব দিকের 6টি ব্লক কি কি নেওয়া হলো? মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার 1 নম্বর এবং 2 নম্বর, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম সহ 9টি সেন্সাস শহর এবং এর সঙ্গে 66টি গ্রাম পঞ্চায়েত নিয়ে জেলা গঠিত হলো। কটা গ্রাম পঞ্চায়েত? 66টি। আলিপুরদুয়ারের ক্ষেত্রফল 3383 বর্গ কিলোমিটার, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, ক্ষেত্রফল 3383 বর্গ কিমি। জনসংখ্যা 17 লক্ষ। জেলার সদর দপ্তর আলিপুরদুয়ার। কালিম্পং, যেটা শুরুতে আমি বলে ফেলছিলাম, কালিম্পং কোন জেলা থেকে ভেঙে গেছে? দার্জিলিং থেকে। ভেরি গুড। দার্জিলিং জেলা থেকে পৃথক করে কালিম্পং জেলা গঠিত হলো। এই হচ্ছে দার্জিলিং থেকে পৃথক হয়ে কালিম্পং জেলা গঠিত হলো। 3টি ব্লক নিয়ে গঠিত হয়েছে। এর ক্ষেত্রফল 1044, অর্থাৎ যেহেতু ক্ষুদ্র অংশ তাই ক্ষুদ্র ক্ষেত্রফল 1044 বর্গ কিলোমিটার। কত? 1044 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2.5 লক্ষ, 2.51 লক্ষ। সদর দপ্তর হচ্ছে কালিম্পং। এই সদর দপ্তর তাহলে কোথায়? কালিম্পং। ঠিক আছে, তাহলে আলিপুরদুয়ার আর কালিম্পং সম্পর্কে আমরা জানলাম। এবার ঝাড়গ্রাম কোন জেলা থেকে পৃথক হলো? পশ্চিম মেদিনীপুর থেকে। কবে পৃথক হলো? 4ই এপ্রিল 2017 সালে পৃথক হয়েছে ঝাড়গ্রাম জেলা। এই তারিখগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি জাস্ট একটু ব্যাক করছি। আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছে 2014 সালে, তাই না? 2014 সালের 25শে জুন, তারপরে 2017 সালের 14ই ফেব্রুয়ারি, তারপরে সেই সালের 2017 সালের 4ই এপ্রিল পশ্চিম মেদিনীপুর। এই হচ্ছে, আর ঝাড়গ্রাম বলছি আমি, তার মানে এই হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর, আর এই হচ্ছে ঝাড়গ্রাম। ঠিক আছে, তো 8টি ব্লক নিয়ে ঝাড়গ্রাম গঠিত হলো। ঝাড়গ্রামের ক্ষেত্রফল হচ্ছে 3038 বর্গ কিমি। জনসংখ্যা 11 লক্ষ। সদর দপ্তর ঝাড়গ্রাম। এই হচ্ছে ঝাড়গ্রাম। পশ্চিম বর্ধমান, এই হচ্ছে পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ভাগ করে দেওয়া হলো, খুব বড় একটা জেলা করা হয়নি। নবতম জেলা 7ই এপ্রিল 2017 সালে বর্ধমান থেকে ভেঙে পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়েছে। 2টি মহকুমা, আসানসোল এবং দুর্গাপুর, অর্থাৎ প্রধান যে শিল্পাঞ্চল কিন্তু পশ্চিম বর্ধমান অঞ্চলের মধ্যেই চলে গেছে। 8টি ব্লক নিয়ে গঠিত। এই জেলার ক্ষেত্রফল কত? 1603 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 28.82 লক্ষ। ঠিক আছে, আর সদর দপ্তর হচ্ছে আসানসোল। এতক্ষণ যা ছিল জেলার নাম, সদর দপ্তর তাই ছিল। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে এই সদর দপ্তর কি দাঁড়ালো? আসানসোল। তাহলে যে 4টি নবতম জেলা সম্পর্কে বললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
23তম জেলার নাম তাহলে কি হলো? পশ্চিম বর্ধমান। আচ্ছা, এবারে ছিটমহল, এই জিনিসগুলো আছে একটু জানি আমরা। ছিটমহল কি? তো কোচবিহার জেলায় 130টি, দেখো এই যে উপরের দিকে এই বাংলাদেশ এই অংশটা দেখানো হয়েছে, উপরের অংশ হচ্ছে কোচবিহার। কোচবিহার জেলায় 130টি ছিটমহল বাংলাদেশে, এবং বাংলাদেশের 95টি ছিটমহল কোচবিহারে রয়েছে। তাহলে এই যে এখানে দেখো ইন্ডেক্সে সবুজ রঙের যে অংশগুলো, সেই অংশগুলো হচ্ছে ভারতীয়, এগুলো হচ্ছে বাংলাদেশীয় অঞ্চল, বাংলাদেশি এনক্লেভ, যেটা ছিটমহল। আর লাল রঙের যে অংশগুলো দেওয়া হয়েছে, ছোট ছোট লাল রঙের, দেখো এইখানটা প্রচুর লাল রঙের অংশ দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার ছিটমহল। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেশ ভাগের সময় এরকমভাবেই জেলা ভাগ হয়ে গেছিল যে কোচবিহার জেলায় 130টি ছিটমহল বাংলাদেশে রয়েছে, অর্থাৎ কোচবিহারের কিছু অংশ বাংলাদেশে থেকে গেছে, আবার বাংলাদেশের 95টি ছিটমহল কোচবিহারে থেকে গেছে। ঠিক আছে, দেখো এই যে উপরের দিকে প্রচুর সবুজ রঙের আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বাংলাদেশের অংশ। তো সেই জন্য কি করা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে অনেকগুলি ছিটমহল ছিল, যেটা বললাম কতগুলো, 30টি আর 95টি। 2015 সালের 7ই মে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের মাধ্যমে এগুলির বিনিময়ের ব্যবস্থা করা হয়েছে। কি করা হলো, এই উপলক্ষে 6ই জুন 2015 সালে, কবে? 6ই জুন 2015 সালে উভয় দেশের প্রধানমন্ত্রী ঢাকায় চুক্তি স্বাক্ষর করেন। ঠিক হয় যে ভারতের 51টি, অর্থাৎ এই যে অংশগুলো বাংলাদেশের মধ্যে চলে গেছে বা ছিল, 51টি অর্থাৎ 7,110 একর, এবং বাংলাদেশের 111টি 17,160 একর তারা ছিটমহল পাবে। তার মানে সেই সময় ভারত 51টা ছিটমহল 7,110, আর বাংলাদেশ পাবে 17,160 ছিটমহল পাবে। এই ছিটমহল বিনিময়, অর্থাৎ এখন নিজেদের দেশ বা নিজেদের রাজ্যের মধ্যে যা ছিল সেটাই এখন থেকে গেছে, অন্য রাজ্যের মধ্যে তার কোনো ভূমির অংশ নেই। 31শে জুলাই 2015 সালের রাত্রিবেলা 12টার সময় ছিটমহলের বিনিময় কাজ সম্পূর্ণ হয়। ঠিক আছে, তাহলে যেহেতু ধরো আমার একটা জায়গা তোমার জায়গার মধ্যে পাঁচিলের মধ্যে ঢুকেছিল, সেটা বহু আগে, কিন্তু সেভাবে রেকর্ড নেই, কিছু নেই, সেই জন্য কি করা হলো, ওই জায়গাটাকে আমি অর্থের বিনিময়ে হোক সেটা আমরা মুখোমুখি করতে পারি। এখানে তোমারও কিছু জায়গা এখানে ছিল, তাহলে আমরা সেটা বিনিময় করে নিলাম, যেটা আমাদের রাজ্যে ছিল বা আমাদের ভারতবর্ষে ছিল সেটাকে আমরা নিয়ে আমাদেরটা তোমাদেরকে দিয়ে দেওয়া হলো, অন্য দেশকে দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, ছিটমহল বিনিময়। আচ্ছা, এই প্রসঙ্গে 3 বিঘা করিডর, দেখো 3 বিঘা করিডর, এই হচ্ছে 3, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও করছে কোচবিহারেই। 3 বিঘা করিডর, এটা হচ্ছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ও কুচলিবাড়ি অঞ্চলের 3 বিঘা জমি। ঠিক আছে, এই যে জমি বাংলাদেশের দহগ্রাম, দেখো বাংলাদেশের দহগ্রাম ও পানবাড়ি ছিটমহলের মধ্যে যাতায়াতের জন্য ভারত সরকার 1992 সালে বাংলাদেশকে লিজ দিয়েছে। অর্থাৎ তারা যেহেতু ম্যাপ অনুযায়ী এমনভাবে হয়ে গেছে, তাদেরকে অনেকটা ঘুরে যেতে হতো, তারা সেই জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছিল তাদের নিজস্ব জায়গায় যাওয়ার জন্য। তো ভারত সরকার সেই 3 বিঘা জমি বাংলাদেশকে 1992 সালে লিজ দিয়েছে। এই সংকীর্ণ একফালি জমি 3 বিঘা করিডোর নামে পরিচিত। এই হচ্ছে ছোট্ট যে অংশ দেখতে পাচ্ছ, এই হচ্ছে 3 বিঘা জমি। ঠিক আছে, 3 বিঘা করিডোর। আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা তথ্য, যেটা দার্জিলিং এর গোর্খা হিল কাউন্সিল DGHC ছিল, দেখো এই যে গোর্খা, যেটা বর্তমানে নাম হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, আর এই তার ওয়ার্কিং এরিয়া এরকমই দার্জিলিং, এখানে কার্শিয়াং, মিরিক, প্যালং, লাভাগ, এরকম ভাবে তারা এই জায়গাতে তারা তাদের কার্যকরী ক্ষেত্র পালন করে। দার্জিলিং জেলার পার্বত্য অংশ 3টি মহকুমা, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং। তাহলে এই যে দেখালাম দার্জিলিং, কার্শিয়াং আর কালিম্পং এই অংশ ছিল, এই এবং শিলিগুড়ির কিছুটা অংশ নিয়ে গঠিত হয় দার্জিলিং পার্বত্য পরিষদ, যার পুরো কথা হচ্ছে
দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল, দার্জিলিং গোর্খা বা দার্জিলিং পার্বত্য পরিষদ। এটা কি? এটা একটা প্রশাসনিক পর্ষদ যা কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অর্থাৎ তিনজন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং গোর্খা, তারা ত্রিপাক্ষিক চুক্তিতে 1988 সালে এটা স্থাপিত করে, ডিজিএইচসি। কিন্তু তারপরে বিভিন্ন সংঘাত, ঘাত প্রতিঘাত হয়েছে, তারা নিজেরা নিজেদের রাজ্য গঠন করবে গোর্খাল্যান্ড হিসেবে। সেগুলো পরবর্তীতে রেখে 2011 সালের 18 জুলাই গোর্খা জনমুক্তি মোর্চা তারা কি করলো, পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে আবার নতুন চুক্তিতে স্বাক্ষর করলো, করে এই দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলকে নাম পরিবর্তন করে করলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তারা গোর্খাল্যান্ড হিসাবে তারা নিজেদেরকে দাবি করে একটা নতুন একটা প্রশাসনিক অংশ তৈরি করলো। এই জিটি এর প্রশাসনিক অংশে ওখানকার 3 জন বিধায়ক থাকবে এবং দার্জিলিং জেলার ডিএম থাকবে এবং ডিজিএইচসির আঞ্চলিক কিছু লোক থাকবে, নিয়ে এইটা গঠিত হলো জিটিএ, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। তার লোগো এইটা, তার ওয়ার্কিং এরিয়া এইটা। 2012 সালে ডিজিএইচসির নাম পরিবর্তন করে হয় জিটিএ। ঠিক, এটা কোনো গেম নয়, এটা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। বোঝা গেল তো? খুব ভালো। তাহলে এই যে এতক্ষণে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়েছে? এটা একদম সিম্পল জিনিস। পশ্চিমবঙ্গের তার জন্মের ইতিহাসই বলবো এটা আমি। পশ্চিমবঙ্গ কিভাবে 1947 সালের পরে অন্যান্য অঙ্গরাজ্য থেকে কিছু অংশ বিশেষ এসে এই রাজ্যের সঙ্গে জুড়ে একটা নতুন রাজ্য গঠিত হলো। তারপর 14টি জেলা থেকে কিভাবে 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বরে বর্তমানে 23টি জেলা হিসাবে দাঁড়িয়ে রয়েছে। একটা খুব অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনীতি, শিল্প, পরিবহন সব দিক থেকেই, এবং এইখানকার যে বন্দর আছে, এই বন্দরের মাধ্যমেই পূর্ব ভারতের সামগ্রিক বাণিজ্য এবং যাতায়াত কিন্তু আমাদের এই কলকাতা বন্দর এবং বাণিজ্যিক যদি মানে সাগরীয় বন্দর বলি, যেটা জল বন্দর, সেটা হলদিয়া বন্দর এবং কলকাতা বন্দরের মাধ্যমে কিন্তু বাণিজ্য চলে থাকে, হয়ে থাকে। ঠিক আছে? তাহলে তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ এটাই আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই পশ্চিমবঙ্গের অক্ষাংশগত অবস্থান, তার সীমানা কোন রাজ্যের সঙ্গে কতটুকু রয়েছে, বাংলাদেশের সাথে সর্বাধিক সীমানা কত রয়েছে, সবটুকু আমরা পরবর্তী অংশে আলোচনা করব। তো আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো দিয়েছি, আশা করি তোমরা সেগুলো সব ভালো করে বুঝতে পারছো। কোনো প্রশ্ন কি আছে তোমাদের? বুঝতে পারছো না তোমরা? আচ্ছা, খুব ভালো। তাহলে তোমরা এই প্রশ্নগুলো পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিয়ে আসবে। আমি পরবর্তী ক্লাসের শুরুর আগে এই প্রশ্নগুলো তোমাদেরকে জিজ্ঞাসা করব, তারপরে আমি নতুন অংশ শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।